হয়েছে দেখে দিয়েছি তোমার হ্যাঁ হ্যাঁ সবাই জানি ঠিক আছে একটু অনেকে হ্যালো আমি সামনের দিকে Apa yang
अरे किंग और बार बार स्नैक्स वगैरह किलो भाई हाँ सब ले लेना बबीता दरजा लगा लो लगा लो আস্তে 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 আগে তো জায়গা ধরে গেছি তুই দেখি সুব্রতদা মুন্ডা নামা দো না এই সুব্রতদা মুন্ডা নামা দিবা নি আয় বিয়া সঙ্গে ভাই Tú sabes de lo que
শুরু করেন স্যার। সবাই এসে রেডি তো না? শুরু করে স্যার শুরু করে দেন। সাথে সাথে শিখে দেয়। স্যার শুরু করেন। শুরু করে দেন। প্রিয় সতীর্থবৃন্দ, অ্যাসেম্বলি অফ জানুয়ারি আগামী 16ই ডিসেম্বর ত্রিপুরার সমস্ত স্তরের সাংবাদিককে নিয়ে একটি কনভেনশন হতে যাচ্ছে। সেই কনভেনশন অনুষ্ঠিত হবে আগরতলা প্রেসটা এবং তার বিষয়বস্তু আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। আমাদের আমি নিজে সাহায্য করেছি। তবে আমার দীর্ঘ 51 বছরের অভিজ্ঞতা এইটুকু বুঝতে পারছি, এরকম কঠোর পরিস্থিতির মধ্যে ত্রিপুরার সাংবাদিকদের আগে কখনো করে এইভাবে সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা কোনো সরকার করেনি। সরকার সবসময় চেষ্টা করে সংবাদ মাধ্যমকে বসে রাখতে, এইভাবে নির্দিষ্ট পন্থা সংবাদ মাধ্যমকে বসে রাখার চেষ্টা অতীতে কোনো সরকার। আমরা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এই সরকারটি প্রতিষ্ঠার ব্যাপারে সাংবাদিকদের একটা বড় ভূমিকা ছিল। আজকে যিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উনি লক্ষ লোকের সমাবেশে প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের অন্যান্য মন্ত্রীদের সামনে স্বীকার করেছেন এই সরকার গঠনকে করার পেছনে সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের সাংবাদিকদের ভূমিকা। তাদের জন্য এই সরকারটি পরিচিত। 2% কম ভোট থেকে বিজেপি একটি সরকার প্রতিষ্ঠা করেছে। তার পিছনে বড় একটি অবদান ছিল এবং তার মধ্যে অবশ্যই উল্লেখ করতে হয় শান্তনু এবং সুদীপ দত্ত ভৌমিক মর্মান্তিক হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড নিয়ে আপনারা জানেন, আমরা 184 দিন এই রাস্তায় কাটিয়ে সারা দেশে আমরা এই আন্দোলন ছড়িয়ে দিয়েছি। ভারতবর্ষের প্রতিটি প্রেস ক্লাব আমাদের পেছনে দাঁড়িয়েছে, ইউরোপিয়ান সাংবাদিক ইউনিয়ন আমাদের পাশে দাঁড়িয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংঘ আমাদের পাশে দাঁড়িয়েছে এবং অন্যান্য দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা শান্তনু সুদীপকে সামনে রেখে দিল্লি অভিযান করেছি। দেশের রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী কাছে আমরা ধর্ম করেছি, মেমোরান্ডাম জমা দিয়েছি। শুধু আমাদের মনে হয়েছিল এই নির্বাচনটা বোধহয় আমরা শান্তিতে কাটাতে পারবো না, আমাদের নিরাপত্তার স্বার্থে। পাশাপাশি আমরা সিবিআই তদন্ত দাবি করেছিলাম। সিবিআই তদন্ত আমরা জানি কেন্দ্রীয় সরকারের জন্যই যত রাজ্য সরকার অনুমোদন না দেবে, কিন্তু আমাদের নিরাপত্তার পক্ষটা বড় হয়ে দেখা যায়। 2 সাংবাদিক খুনের পরও আমরা হুমকি পাচ্ছিলাম। চক্রান্ত ছিল একজন উপজাতি সাংবাদিককে এবং একজন মুসলিম সম্প্রদায়ের সাংবাদিককে হত্যার চক্রান্ত হয়েছিল। এইসব খবর পেয়ে আমরা দিল্লিতে ছুটে যাই এবং দিল্লিতে গিয়ে সবাইকে বিষয়টা অবহিত করি। নির্বাচন কমিশনের কাছে আমরা নিরাপত্তার দাবি করি। দিল্লির রাজপথে আমরা ধরা দিয়েছি একই দাবিতে, শুধু আমাদের নিরাপত্তার জন্য। এই বিষয়গুলি এই রাজ্যের সমস্ত স্তরের মানুষ আমাদের কথা বিশ্বাস করেছে এবং তারা দেখেছে কি নৃশংস দুটি ঘটনা ঘটেছে। এতে নিশ্চয়ই রাজ্যে ভোটাররা প্রভাবিত হয়েছেন এবং সেই প্রভাবিত হওয়ার রেজাল্ট নির্বাচনে পড়েছে। যারা আজকে ক্ষমতাসীন আছে তারা স্বপ্নও চিন্তা করতে পারেননি হঠাৎ করে 2% ভোট থেকে 52% চলে আসবেন, ওখানে যে ক্ষমতা দখল করে রাখবেন, এই স্বপ্ন তাদের ছিল না। আমরা নিশ্চিত ছিলাম, কিন্তু আমি নিজে 16টা টিভি চ্যানেলে এই যারা সরকারে ছিল তাদের
কথা বলেছি এবং শান্তনু শিবিরের হত্যা সিবিআই তদন্ত দাবিতে আমরা নানাভাবে সরকারের চাপ সৃষ্টি করেছি। আমাদের চাপ সরকার নেয়নি, তা স্বীকার করেনি, যার ফলে আমাদেরকে 184 জন রাস্তা করা হয়। এগুলির প্রভাব নিশ্চয়ই নির্বাচনে পড়েছে। এই নির্বাচনের প্রভাব পড়ার ফলেই আজকে একটি নতুন সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই কথা মুখ্যমন্ত্রী নিজের প্রকাশ্য জনসভায় লক্ষ লোকের সমাবেশে বলেছেন এটা সাংবাদিক সরকার, এবং বিশেষ করে একজনের নাম উল্লেখ করেছেন, সেই ব্যক্তির নাম আমি তো বলব। এই পরিস্থিতির মধ্যে এমন কি ঘটল, 2 বছর না পেরেতেই এই রাজ্যের সাংবাদিকদের হুমকি ধমকি, সম্পাদককে হুমকি, কাগজের বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া, কাগজ কেনা বন্ধ করে দেওয়া, নানা সব অপ্রীতিকর ঘটনা ঘটতে শুরু করেছে, যা অতীতে আমরা কোনো সময় এইভাবে হতে দেখিনি। আগেও হয়েছে এরকমভাবে গণহারে সাংবাদিকের হুমকি ধমকি, খুনের হুমকি, সাইকেল কেড়ে নিয়ে, মোটরসাইকেল কেড়ে নিয়ে, মোটর বাইক কেড়ে নিয়ে আপনার গুম করার চেষ্টা, নানাভাবে সাংবাদিকরা আজকে আক্রমণের সম্মুখীন। শুধু রাজধানী আগরতলা নয়, রাজধানী আগরতলায় ততটা হয়তো সাহস করতে পারেনি, কিন্তু প্রতিটি মহকুমা স্তরে আমরা যা রিপোর্ট পাচ্ছি তা অত্যন্ত খারাপ অবস্থা আমাদের। আমরা কোনো মতে স্বাধীনভাবে কাজ করতে পারি না। কেউ একটা নিউজ যদি করে কোনো মতে মণ্ডলের অনুমতি না থাকে, তাহলে পরদিন তার বাড়িতে হামলা উচিত হুমকি দেখা হচ্ছে, কালকেও হয়েছে এই ধরনের ঘটনা। মুখ্যমন্ত্রী নিজে এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে বারবার বলেছেন তিনি সাংবাদিকদের স্বাধীনতা রক্ষায়, সাংবাদিক নিরাপত্তা রক্ষায় সবসময় সচেতন থাকেন। এই শহীদ মঞ্চে দাঁড়িয়ে উনি বলে গেছেন সিবিআই তদন্তের কথা, এবং যুদ্ধের কথা উনি এসে জানিয়েছেন শহীদ মঞ্চে। সেই সিবিআই তদন্ত কোথায় মাঝপথে কীভাবে কেন আটকে গেছে আমরা জানি না। আমাদের চাপ সত্ত্বেও, সিবিআইতে লেখা সত্ত্বেও সেই তদন্ত হচ্ছে না। আজকে শহীদের পরিবার মিনিমাম একটি আনা করেও আর্থিক সাহায্য পায়নি সরকারের কাছে। বামফ্রন্ট সরকার শান্তনু হত্যার দিন মুখ্যমন্ত্রী আমাদেরকে, আমরা গিয়েছিলাম জানাতে বলেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে গভীর রাতে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই হত্যাকাণ্ডে যুক্তদের বিচার হবে এবং শহীদ সাংবাদিক পরিবারের সরকার কথা রেখেছেন 10 লক্ষ দিয়েছেন। কিন্তু সৌদির দপ্তর ভূমিকের হত্যাকাণ্ড, যেটা সরকারি অস্ত্রে সরকারি অফিসে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং তামিতে দখল করার চেষ্টা হয়েছে, সেই পরিবার থেকে একটি কানা পরিও আজকে 3 বছর হতে চলল সরকার দেয়। একটি ভাঙ্গা ঘরে থাকে পরিবারটি, তার শহীদের পরিবার, স্ত্রী এবং কন্যা, একটা কোয়ার্টার চেয়েও তারা পাননি। এমন কি ঘটনা ঘটল এই রাজ্যে, যিনি প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করতেন। ওনারা শুধু তাই নয়, সংবিধানে প্রাপ্ত আমাদের মৌলিক অধিকার আর্টিকেল 19 সেটাও এই রাজ্যে মানা হচ্ছে না। একটি স্ট্যান্ডিং অর্ডারের নাম করে অফিসারদের মুখ বন্ধ করে দিয়েছে। আপনারা নিশ্চয়ই কোনো সাংবাদিক বলতে পারবেন না আমি ওই অফিসারের সাক্ষাৎকার নিয়ে গত 2 মাসের মধ্যে, নিশ্চয়ই কেউ বলতে পারবেন না। এই কারণে কেউ কোনো সাক্ষাৎকার দিতে চাইছে না। আপনাকে যদি সাক্ষাৎকার নিতে হয় রাজ্য পুলিশের মুখ্য সচিব থেকে নিতে হবে, রাজ্য পুলিশের ডিজির কাছ থেকে নিতে হবে, অথবা কোনো সচিব পর্যায়ের অফিস থেকে নিতে হবে, যেটা কোনো মতেই সম্ভব না। ফলে সাংবাদিকদের মুখ বন্ধ হয়ে গেছে, রাজ্যে গণতন্ত্র বন্ধ হয়ে গেছে। আজকে ওনারা জনাদেশ পেয়েছেন আমাদের কল্যাণে, আর ওনারা জনাদেশ পেয়ে এখন জনতা ওদের আদর্শে চলতে বাধ্য হচ্ছে, আমরা ওদের আদর্শে চলতে পারব। এরকম নির্মম পরিস্থিতির শিকার এই রাজ্যে মিডিয়া কখনো হয়। বিষয়গুলি আলোচনা করবেন, আমি পারছি না সব বলতে আপনাদেরকে। আছেন সামনের আছে ওনারা বলবেন কী পরিবার পরিস্থিতির শিকার আমরা হয়। এই সমস্ত সামনে রেখেই আমাদের নিরাপত্তার প্রশ্নে আমরা আগামী 16 ডিসেম্বর আমরা কনভেনশন রেখেছি। সর্বোচ্চ রাজ্যের সমস্ত মহকুমা স্তরের সাংবাদিক, জেলা স্তরের সাংবাদিক, ব্লক স্তরের সাংবাদিকদের সবাইকে নিয়ে আমরা কনভেনশনে আলোচনা করব। আমরা ভবিষ্যৎ পন্থা পদ্ধতি
ইতিমধ্যে আমরা কিছু কিছু মোবাইল নাম্বার করেছি, আপনারা দেখেছেন। আমরা বড় ধারণা দিয়েছি, রাজ্যপালের দিয়েছি, দেশের প্রধানমন্ত্রীর কাছে আমরা চিঠিপত্র দিয়েছি, কিন্তু কোথাও থেকে আমরা সেরকম সাড়া পাইনি। যার ফলে শুধু এই নয়, ভারতবর্ষের বুকে প্রথম তো সম্ভবত এটাই প্রথম ঘটনা যে একজন মুখ্যমন্ত্রী প্রকাশ্য সবাই দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে দেখানো বলছেন আমি ক্ষমতা হন, আমার নাম বিপ্লব। ভাবতেও পারছি না এই বিপ্লব দেব এই রাজ্যে আসার জন্য দিল্লিতে আমাদের যারা বন্ধু বান্ধব আছেন, এই রাজ্যেও কাজ করে গেছেন, সেই সব লোকদের ধরেছেন। তারা আমাকে নানাভাবে অনুরোধ করছেন, বহুত অনুরোধ করা করে ঠিক আছে আমি বলছি আসেন। আমাদের কাছ থেকে আশা পাওয়ার পর, ভরসা পাওয়ার পর উনি এসে রাজনীতির কাজ করে গেছেন, তারা সুবিধা করতে পারেননি। এবং এই সরকারটি গড়ার পেছনে একটা অবদান আমাদের ছিল, কিন্তু তার যে এরকম পরিণত হবে তা স্বপ্ন ভাবতে পারে। আমি এই বিষয়টি সাংবাদিককে বলবো এগিয়ে নেওয়ার জন্য। স্বাগত দত্ত, আমার সাংবাদিক সহকর্মী এবং বন্ধুগণ, আপনারা সবাই জানেন আজ আমরা কেন আপনাদের প্রতি আহ্বান জানিয়েছি এখানে উপস্থিত হওয়ার জন্য। সুগন্ধা বিষয়টা বিস্তারিত বলেছেন। আমি সংক্ষেপে যে একটু বিষয় আপনাদের নজরে নিতে চাই, সেটা হলো রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে বেশ কয়েকবার। আমাদের জীবনকালেই আমরা দেখেছি। 1978 হয়েছিল, 1988, 93 এবং তারপর 2018। প্রতিবারই নির্বাচনের পূর্ববর্তী যে পরিস্থিতি, সেটা আমরা বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে তার সঙ্গে সঙ্গতি রেখে জনগণের যে চিন্তা চেতনা অনুভূতি, সেটাই আমরা প্রতিফলিত করেছি। আমাদের আগবাড়িয়ে কোনো কিছু করার প্রয়োজন ছিল না, আমরা করিও। 25 বছর পর এখানে সরকারের পরিবর্তন হয়েছিল। আমাদের আশা ছিল নতুন সরকার ভালোভাবেই কাজ করবে। এই সরকার কেমন কাজ করছে সেটা মূল্যায়নের দায়িত্ব আমাদের নয়। আমরা আমাদের স্বার্থ বা আমাদের যে পেশাগত স্বার্থ, সেটা নিয়েই আমরা চিন্তিত এবং উদ্বিগ্ন। আর এর আগে আমি এক লাইনে একটা বিষয় আপনাদের কাছে আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট যে সংস্থা, সেটা নতুন নয়। সেটা 1995 সালে, অর্থাৎ আজ থেকে 25 বছর আগে গঠিত হয়েছিল। প্রয়াত প্রবাদ প্রতিম সংবাদ পুরুষ শুভেন্দু দত্তর উদ্যোগে কমলরঞ্জন তলাপাত্র ওনারা ছিলেন, সুবলবাবু ছিলেন। সেই সময়ে রাজ্যের সচিবালয়ে প্রবেশাধিকারীর উপর একটা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এটাও করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে। কিন্তু এখানে সেই আদেশনামা যে কঠোরভাবে বাস্তবায়িত করা হচ্ছিল, সেটা আমাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে মনে হয়েছিল এবং সেই জন্য আমরা এর প্রতিবাদ জানিয়ে শুভেন্দার উদ্যোগে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট সংস্থাটি তৈরি করেছিলাম। তার একটি সংবিধানও আছে। সাংবাদিকদের সামগ্রিক স্বার্থ যখন বিঘ্নিত হয়, তখনই অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট তার প্রতিবাদ করে এবং প্রয়োজনে আন্দোলনে অবতীর্ণ হয়। এবারও তাই হয়েছে। নতুন সরকার আসার পর আমরা দেখেছি ক্রমশ একটা পরিবর্তন হয়েছে তাদের চিন্তা চেতনা, মনোভাব এবং কার্যকলাপ। রাজ্যের বিভিন্ন স্থানে সাংবাদিকরা আক্রান্ত হয়েছে। এই জন্য না হয়েছে গ্রেপ্তার, না কোনো শাস্তি বিধান, কোনো কিছুই হয়নি। 11 সেপ্টেম্বর স্বয়ং মুখ্যমন্ত্রী অত্যন্ত আপত্তিকরভাবে সংবাদপত্রকে বা গণমাধ্যমকে হুমকি দিয়েছেন। আমরা এর প্রতিবাদ জানিয়েছিলাম এবং এমনকি আমরা রাজ্যপালের সঙ্গেও দেখা করে সেটা ওনাকে অবহিত করেছিলাম। এর পরিণতি কী হয়েছে আমরা এখনও জানি না। কিন্তু দেখা গেল মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর আমাদের দাবি অনুযায়ী তিনি ওনার মন্তব্য প্রত্যাহার করেননি এবং ওনার প্রত্যাহার না করা বা উনি নিজের বক্তব্যে উনি অমর থাকার ফলে ওনার দলের সঙ্গে সংযুক্ত বেশ কিছু
দুষ্কৃতকারী সমাজ বিরোধীরা উৎসাহিত হয়েছে সাংবাদিকদের উপর আক্রমণ করতে। এ ধরনের 14টি আক্রমণ সংঘটিত হয়েছে ইতিমধ্যে। বেশিরভাগই রাজধানী আগরতলার বাইরে বিভিন্ন মফস্বল শহরে, সোনামুড়া ইত্যাদি স্থানে। কোনো চ্যানেলের অফিসে আক্রমণ করা হয়েছে, সম্পাদককে মারধর করা হয়েছে, বক্সনগর সোনামুড়াতে সাংবাদিকদেরকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে, আমবাসাতে হয়েছে। এ ধরনের অসংখ্য ঘটনা আছে। কোনো ক্ষেত্রেই পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। দু একটি ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করে ইচ্ছাকৃতভাবে খুব লঘু ধারায় মামলা নিয়েছে, যাতে অপরাধীরা সহজেই পার পেয়ে যায় বা থানা থেকেই পার্সোনাল রিস্ক বন্ডে ছাড়া পেয়ে যায়, আদালতে হাজির পর্যন্ত। তো এই সমস্ত ঘটনা। আর আরেকটি ঘটনা হলো, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য এই সরকার একটা অত্যন্ত নিকৃষ্টতম একটা বৈষম্যের আশ্রয় নিয়েছে। যে সমস্ত সংবাদ মাধ্যম তথ্যনিষ্ঠভাবে খবর পরিবেশন করে এবং যার মাধ্যমে তারা মনে করেন যে তাদের স্বার্থ বিঘ্নিত হয়েছে, এদের বিরুদ্ধেই বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া, এবং এর মধ্যে অত্যন্ত কার্যকরী হলো তাদের বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া, কমিয়ে দেওয়া ইত্যাদি। সেটা হয়েই চলেছে। সম্প্রতি একটি RTI মানে তথ্য অধিকার আইনে একটি চিঠি দেওয়া হয়েছিল তথ্য দপ্তরে। তথ্য দপ্তর থেকে যে তথ্য বেরিয়ে এসছে সেটা ভয়াবহ। অনেক চ্যানেল আছে যাদের নামে বলে দেওয়া হয়েছে বিজ্ঞাপন পেয়েছে এর অর্থমূল্য করতো, কিন্তু বাস্তবে এরা 1 টাকার বিজ্ঞাপন পায়। আবার কোনো কোনো চ্যানেল তারা ভয়ঙ্করভাবে স্ফীত হয়েছে বিগত 2 মাসে। তাদের বিশাল স্ট্রিপ বৃদ্ধি হয়েছে পেশাগত এবং পেশাগত রোজগারের কারণে, এবং সেটা সবটাই সরকারের মদতে, সরকারের পৃষ্ঠপোষকতা। তো এই ধরনের পরিস্থিতিতে আমরা কোনো নাম উল্লেখ করতে চাই না। আপনারা সবাই জানেন আমাদের আন্দোলন যখন শুরু হয়েছিল তখন দেখা গেল সেই যে স্বার্থান্বেষী গোষ্ঠী, ওনারা গিয়ে সরকারের কাছে দাবি জানাচ্ছেন, রাজ্যপালের কাছে চিঠি দিচ্ছেন যে তাদের বিজ্ঞাপন যেন 51% করে দেওয়া, অর্থাৎ তারা যে মুদ্রণ মাধ্যম, ওয়েবসাইট ইত্যাদি সবাইকে বঞ্চিত করে, বন্ধরূপ করে বিজ্ঞাপনের 51% তাদের দিয়ে দিতে হবে। এই ধরনের দাবি তারা জানিয়েছিলেন। এটা রেকর্ডেড ফ্যাক্ট, সবাই আমরা জানি। এছাড়া আরও অন্য অনেক বিষয় আছে যেগুলো এখানে আমি উল্লেখ করতে চাই না, কারণ এতে আমাদের নিজেদেরই দৈন্য প্রকাশ করে। রাজ্যে যখন দীর্ঘ বহু বছর যাবৎ, 25 বছর যাবৎ বৈরী সন্ত্রাস চলছিল বিভিন্ন কারণে, তখন এই বৈরীদের সহযোগী ওভারগ্রাউন্ড কোলাবোরেটর বা শহরাঞ্চলে বা জনবসতিপূর্ণ এলাকায় এদের কিছু সহযোগী থাকে, এবং এরাই খবরাখবর দিতে তাদেরকে সাহায্য করে। তো আমাদের গণমাধ্যমে এই ধরনের কোলাবোরেটর বা সহযোগী অনেকে আছেন যারা বিভিন্নভাবে অনুগৃহীত, আশীর্বাদ প্রাপ্ত, এবং ওনাদের খুব ভালোভাবে স্ট্রিপ বৃদ্ধি হয়েছে এবং হচ্ছে, আরও হয়ে যায়। যাক, এতে আমাদের কোনো আপত্তি নেই। ওটা আইনে বেআইনিভাবেই হোক ওনাদের স্ট্রিপ বৃদ্ধি ঘটা। যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে সংবাদপত্র বা সামগ্রিকভাবে গণমাধ্যম যাতে এখানে মুক্তভাবে নিজেদের সাংবিধানিক এবং আইনি অধিকার প্রয়োগ করে কাজ করতে পারেন, পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সেটার ব্যবস্থা করা, সেই জন্য প্রতিবাদী হওয়া। আমরা সেই জন্য প্রতিবাদী হয়েছি। এর নিদর্শন আপনারা দেখেছেন, ভবিষ্যতেও দেখবেন। আগামী 16 ডিসেম্বর এখানে একটি রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সমস্ত সাংবাদিকদের নিয়ে, বাইরের সাংবাদিকদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, ওনারা আসবেন। আর এই সরকার আসার আগে বা আসার অব্যবহিত অনেক গাল ভরা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মফস্বলের অর্থাৎ মহকুমা বা জেলা সদরের সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন দেওয়া হবে, বিজ্ঞাপনের সমাবর্তন হবে আইন অনুযায়ী। যে সমান বা অসমান এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই, কারণ সরকারের যে আইন আছে, প্রচলিত যে আইন আছে, সেই আইন অনুযায়ী বিজ্ঞাপন বন্টন হোক, তাহলেই চলে। এটাও করা হচ্ছে না। তো এই 16 ডিসেম্বরের কনভেনশনে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং আমাদের ভবিষ্যৎ যে কর্মসূচি, আন্দোলনের কর্মসূচি, প্রতিবাদের কর্মসূচি, সেটা আমরা নির্ধারণ করব। আপনাদের সবাইকে আমি আগে আমন্ত্রণ জানালাম, আপনারা এখানে আসবেন, আমাদের আলোচনার শরীক হবে এবং আপনাদের দিক বিবেচনা দিয়ে আমাদের পরামর্শ দেয়। ধন্যবাদ। এখন এই রাজ্যে এই সম্ভবত প্রথম একজন ক্যাবিনেট মন্ত্রী একটা সংবাদের জন্য রাজ্যের একমাত্র মহিলা সম্পাদিকাকে হুমকি দিয়ে তুলে, যা অতীতে কখনো দেখা যায়। কোনো মন্ত্রী কোনো সংবাদের জন্য সম্পাদিকাকে হুমকি দেবে, আমরা হুমকি পেয়ে থাকি। এই কোনো মন্ত্রী হুমকি দেবে, এটা আমরা চিন্তা করি, কিন্তু এরা যে সমস্ত। আর
ব্যাখ্যার জন্য বহু ঘটনা ঘটছে, যে এরা উল্লেখ করবেন, নাচের সঙ্গে বলবেন, টেনশন নেই কী হচ্ছে অন্য বলবেন, বাংলা আছে ওনারা বলবেন যে কী কঠোর পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি। এরকম বিভাগে আমরা পড়তে পারি, আমরা কোনোদিন চিন্তাও করতে পারি। সাহেব বলো তোমার অভিজ্ঞতা। আজকের এই সাংবাদিক সম্মেলনে আগত আমার সাংবাদিক বন্ধুরা, এতক্ষণ ধরে অগ্রজ এবং শ্রদ্ধেয় সাংবাদিক তথা সম্পাদক সুবলদেব মহোদয় এবং চক্রবর্তী মহোদয় বিস্তৃতভাবে আপনাদের কাছে তুলে ধরেছে আগামীর প্রেক্ষাপট। আমি এখান থেকেই আমার কথাটা শুরু করছি সংক্ষেপে। আমার শুরুটা রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কবিতার দু লাইন দিয়ে। কবিতাটার নাম দুঃসময়। যদিও সন্ধ্যা আসেছে মন্দ মন্দ, সব সঙ্গী গেছে ইঙ্গিতে থাকে। এমনি একটা সময়ে আমরা ঠিক এই দুঃসময়ের সঙ্গে একাত্ম বোধ করছি, যেন সেই সময়টাই আজকের যে সময়টা, সেটাকে যেন বহু বছর আগে চিত্রিত করেছেন এই বিশ্বকবি। সব সঙ্গীত কোন এক ইঙ্গিতে যেন স্তব্ধ হয়ে গেছে। আমরা যখন এখানে সাংবাদিক সম্মেলন করছি, রাস্তায় বসে আছে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা। কালকে রাত্রে 3টের সময় যখন আমি বাড়ি ফিরি, জোরালো ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে ওরা রাত্রি যাপন করছে দুমুঠো ভাতের জন্য, ওদের অধিকারের জন্য, ওদের সম্মানের জন্য। রাজ্যের চিকিৎসকরা 2 দিন আগে একটা অভিমানী বার্তা দিয়েছে। কাকে জানাবো? মারুন পিটুন যাই করুন, আর কাউকে জানাবো না। আমি জানি না এটা চোখ এড়িয়ে গেছে কিনা আমাদের, কিন্তু এর চেয়ে কঠিনতম শব্দে ভর্ৎসনা বোধহয় সম্ভব নয়। সরাসরি ওরা বলতে চেয়েছেন যে বিচার দেবার মতো কোনো ব্যক্তি বা আধিকারিক এই রাজ্যে নেই যার কাছে আমরা তুলে ধরতে পারি আমাদের দুর্দশার কথা। প্রতিদিন একজন করে চিকিৎসক দুষ্কৃতিকারীদের হামলায় আহত হবে। এটা একটা অদ্ভুত একটা দৃশ্য। সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। আপনি বারে আদালতে আইনজীবীরা মার খাচ্ছেন দুষ্কৃতিকারীদের হাতে। এভরি সেকশনের উপর কোনো না কোনোভাবে আঘাত নেমে আসছে। ঠিক তেমনিভাবে সাংবাদিকদের উপর আমাদের কি লিখতে হবে? লিখতে হবে রাজ্যে নৈরাজ্য নেই, একটা দারুণ সরকার চলছে, অত্যন্ত সাফল্যের সঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যটিকে পরিচালনা করছেন। আমরা এটা লিখতে পারছি না। সুবলদা যেটা বলেছেন ওনার বক্তব্যে, আমাদের লেখালেখির মাধ্যমে আমরা কালের পরিবর্তন ঘটাই, মানুষকে সচেতন করি, মানুষ ঘটান সেটা। আমরা সেটা করেছি, আগেও করেছি, এখনো করব, এবং আগামীতেও যাতে কোনো রক্তচক্ষুর আস্ফালনে সাংবাদিকদের যে পেশাগত স্বাধীনতা তা খর্ব না হয়, এই দিকে লক্ষ্য রেখে আমরা আবার অ্যাসেম্বলি অফ জার্নালিস্টকে রিভাইভ করেছি, আবার সামনে নিয়ে এসেছি। শ্রদ্ধেয় ভূপেন দত্ত ভৌমিক এবং তৎকালীন প্রখ্যাত সাংবাদিকদের হাতে তৈরি একটি সংগঠনকে আমরা আবার সামনে আনতে বাধ্য হয়েছি এই সময়। এবং এই প্ল্যাটফর্মে, এই মঞ্চে দাঁড়িয়ে আমরা আগামী দিন এই কথাটুকুই বলতে চাই যে এই রাজ্যে যা ঘটছে তা ভালো ঘটছে না। আমরা ভালো নেই, ভালো নেই চিকিৎসকরা, ভালো নেই আইনজীবীরা, ভালো নেই শিক্ষক শিক্ষিকারা, স্বাভাবিকভাবেই ভালো নেই সাংবাদিক। আমি যেই কথাটা বলতে চাই, কথাটা হচ্ছে আগামীতে যাতে কোনো দিন কোনো রক্তচক্ষুর সামনে সাংবাদিকদের স্বাধীন থাকার অধিকার অপহৃত না হয়, লুণ্ঠিত না হয়, এর জন্য আমাদের আজকে সচকিত হতে হবে। শেখরদা ওনার বক্তব্যে বলার চেষ্টা করেছেন, আপনারা উত্তর পূর্বের বাসিন্দা, আপনারা জানেন যে আসাম বা ইত্যাদি অঞ্চলে যে হাতি ধরা হয়, কিছু হাতিকে ব্যবহার করা হয়, এদেরকে বলে কুমকি হাতি বা কুনকি হাতি। ফ্রেশ ওয়াইল্ড হাতিদের ধরবার জন্য কিছু কুনকি বা কুনকি হাতি ব্যবহার করা হয়। আই ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল টার্মিনোলজি অফ দ্য কুনকি অর কুনকি, whether it's কুনকি or কুনকি।
তো এই যে হাতি ধরা হয়, মানে এরা হচ্ছে পোষা হাতি, যারা হাতি ধরতে যায় চোরা শিকারী, এদের পোষা হাতি হচ্ছে এরা। এদেরকে দিয়ে জঙ্গলে যে বাঘ না মানা হাতিরা থাকে এদেরকে তুলে আনা। আমরা দেখতে পাচ্ছি শুধু সাংবাদিকতা নয়, চিকিৎসকদের মধ্যেও এমনি একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, আইনজীবীদের মধ্যেও এমনি একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, এবং অত্যন্ত কুৎসিতভাবে এরা নিজেদের উদরপূর্তি করে লক্ষ লক্ষ টাকা বিজ্ঞাপন নিয়ে সাধারণ সাংবাদিকদের সঙ্গে এরা প্রতারণা করছে। আপনাদের সামনে কোনো ব্যাপার গোপন নেই, সবটা ব্যাপার আপনাদের সামনে পরিষ্কার। শুধু ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য একের পর এক চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে, একের পরে এক চ্যানেল বিজ্ঞাপন শূন্য হয়ে যাচ্ছে, একের পর এক পত্রিকা অন্তর্জনী যাত্রার পথে। সাংবাদিকরা প্রতিদিন মার খাচ্ছে রাস্তায় ঘাটে। রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি গণতন্ত্রের প্রধান অভিভাবক, তিনি প্রকাশ্য সভায় হুমকি দিচ্ছেন, এবং এই হুমকি প্রত্যাহারের অনুরোধ আমরা রাখলেও আজ অবধি উনি হুমকি প্রত্যাহার করছেন না, এবং এই নিয়ে একটি শব্দ উচ্চারণ করছেন না। তার মানে উনি বোঝাতে চাইছেন যা বলেছি ঠিক বলেছি। এবং এর প্রতিফলন হিসাবে এ পর্যন্ত রাজ্যে প্রায় 14 জন সাংবাদিক নির্মমভাবে রক্তাক্ত হয়েছে। ইট ইজ নট ডেমোক্রেসি। আমরা বলতে চাই আজকের এই মঞ্চ থেকে দাঁড়িয়ে, এই সাংবাদিক সম্মেলন থেকে দাঁড়িয়ে, যে রাজ্যে গণতন্ত্র নেই। এই ব্যাপারটাকে সুসংহত করবার জন্য এবং আগামী দিনের কর্মসূচিকে রূপায়িত করবার জন্য আমরা আগামী 16 ডিসেম্বর প্রেস ক্লাবে একটি কনভেনশন করতে যাচ্ছি। সমস্ত শ্রেণীর সাংবাদিক, সম্পাদক সহ অন্য যারা যুক্ত আছেন তারা প্রত্যেকেই উপস্থিত থাকবেন, আমাদের কথা শুনবেন। আমরা যা করতে যাচ্ছি তার সঙ্গে সহমত বা দ্বিমত পোষণ করবেন, ওপেন আলোচনা হবে। তা থেকে আমরা আগামী দিনের সিদ্ধান্তগুলি নেব। যেই সিদ্ধান্তগুলি এটা হবে যে যাতে কোনোভাবেই পেশাগত কাজ করতে গিয়ে আমাদের রাজ্যের কোনো সাংবাদিককে যাতে লাঞ্ছিত না হয়। এই কুঙ্কি হাতির পরে ফাঁদে পড়ে সাংবাদিকরা যেন বিচ্যুত না হয়, যারা অন্য পথে না হাঁটেন, সমস্ত কিছু আমরা সেই কনভেনশনে তুলে ধরবো। সেই কনভেনশন থেকে আমরা যে দাবিগুলি, মূলত যে বিষয়গুলির উপরে আমরা দাবি নয়, যে বিষয়গুলির উপরে আমরা আলোচনা সেন্ট্রালাইজ করতে চাইছি, সেগুলি হচ্ছে এরকম যে মুখ্যমন্ত্রীকে হুমকি প্রত্যাহার করে তার অবাঞ্ছিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে, অবিলম্বে মিডিয়ার উপর সরকারি আক্রমণ বন্ধের নিশ্চয়তা দিতে হবে, সারা রাজ্যে সাংবাদিকদের উপর দুষ্কৃতী হামলা বন্ধ করতে হবে, এবং প্রতিটি ক্ষেত্রে আক্রমণকারী দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি সুনিশ্চিত করতে হবে। আক্রান্ত সাংবাদিক ও সংবাদ মাধ্যমকে সরকারিভাবে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। ব্লক, মহকুমা, জেলা ও রাজ্য স্তরের সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন, এর জন্য ভয়মুক্ত গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করতে হবে। সংবাদের সরকারি উৎস বন্ধ করবার লক্ষ্যে যে বিশেষ সার্কুলার জারি করা হয়েছে তা এক্ষুনি প্রত্যাহার করতে হবে। সাংবাদিকদের সরকারি পেনশন প্রকল্প নিয়ে ঢাকঢোল পেটানো হলেও বর্তমান সরকার নতুন করে একজন সাংবাদিককেও পেনশন দেয়নি। একজনকে আদালতে মামলা করে পেনশন পেতে হয়েছে। অবিলম্বে সেই পেনশনের জন্য পেশ করা সমস্ত আবেদনের সুষ্ঠু নিষ্পত্তি ঘটাতে হবে। জেলা ও মহকুমা স্তরের প্রকৃত সাংবাদিকদের সরকারি অ্যাক্রিডিটেশন কার্ড দিতে হবে এবং তাদের সরকারি পেনশন প্রকল্পের আওতায় আনতে হবে। সংবাদপত্র ও বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সরকারি বিজ্ঞাপন প্রদানের ক্ষেত্রে প্রশ্নহীন স্থাবকতার পরিচিত মাপকাঠি পরিত্যাগ করতে হবে। এটা হচ্ছে যে কথাটা আমি বললাম যে কুঙ্কি বা কুঙ্কি হাতি দিয়ে অন্যান্য সংবাদ মাধ্যমকে, সংবাদপত্রকে ডিপ্রাইভ করে, প্রতারিত করে, বঞ্চিত করে, যারা নিজেদের উদরপূর্তি করে মিথ্যাচার করছেন জনগণের সঙ্গে, এবং ভাতৃপ্রতিম সাংবাদিকদের সঙ্গে যারা প্রতিনিয়ত বেইমানি করছে, ওদেরকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে আগামী দিনের আমাদের যাত্রাকে কণ্টকমুক্ত এবং সুনিশ্চিত করতে হবে। আমরা এমনি একটা সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি, যেই সময় শুধু সাংবাদিকরা না, রাজ্যের প্রতিটি সেকশন অফ পিপল কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত, রক্তাক্ত। এই জায়গাটা দাঁড়িয়ে আপনি একজন সাংবাদিক, আপনি কোথায় দাঁড়াবেন, কোন পক্ষে দাঁড়াবেন, কৌরব পক্ষে না পাণ্ডব পক্ষে, সেটা নির্ধারণ করবেন আপনি। এবং এর জন্য আপনাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে আমাদের 16ই ডিসেম্বরের কনভেনশনে। সেই কনভেনশন থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে বেরোবো আমরা আগামী দিনের লড়াই কীভাবে
পরিচালনা করব, আমাদের লড়াইকে আমরা কোথায় নিয়ে যেতে চাই আমরা তার দিক নির্দেশ করব। সেখানে এই রাজ্যের সিনিয়র সাংবাদিকরা থাকবেন, আজকের মঞ্চে যারা উপস্থিত আছেন বিভিন্ন সংবাদপত্রের কর্ণধার সম্পাদকরা, পাশাপাশিভাবে সিনিয়র সাংবাদিক যারা আছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করছেন, যারা এমনি একটা অসহনীয় পরিস্থিতি এর আগে দেখেননি, তারা সবাই উপস্থিত থাকবেন। আপনিও সেই কনভেনশনে আমন্ত্রিত, আপনি থাকবেন এবং আলোচনায় অংশগ্রহণ করবেন। ধন্যবাদ। এবার আপনাদের সামনে কথা বলবেন পারমিতা মিনিস্টার। সমস্ত সম্পাদক এবং সাংবাদিকদের সুসংবাদ জানাচ্ছি। আমরা যখন স্কুলে পড়ি তখন আমাদের ফান্ডামেন্টাল রাইটসটা পড়ানো হয়েছিল, কলেজে গিয়ে বিস্তৃতভাবে পড়েছি, চেঞ্জ করেছি। সেখানে আর্টিকেল 19-এ যেখানে ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলা হয়েছে, অদ্ভুতভাবে আমরা দেখলাম যে এই রাজ্যে পুরোপুরিভাবে সেটাকে বারবার খণ্ডন করা হয়েছে। প্রশ্নটা এই জায়গায় যে মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন, মুখোশকে বলেছেন কিংবা ইচ্ছাকৃতভাবে বলেছেন বা অনিচ্ছাকৃতভাবে বেরিয়ে গেছে, যাই হতে পারে, ব্যাপারটা মিটিয়ে নেওয়া যায়। আমরা কখনোই এটা বলছি না যে যারা এই সাংবাদিকরা যারা আক্রান্ত হয়েছেন তিনি তা করিয়েছেন, একেবারেই না। আমরা শুধু বলতে চাইছি যে এই ধরনের আক্রমণ যখন হয়েছে তিনি চুপ লিখেছেন, রাজ্য পুলিশ প্রশাসন চুপ লিখেছে, যে কারণে এই ধরনের হুলিগান যারা আমরা দুষ্কৃতী বলি তারা একটা রাজনৈতিক তকমা কেটে পিটিয়ে গেল, মারল। আমাদের গণঅবস্থানের কিছুদিন আগে দৈনিক সংবাদের এক সাংবাদিক কোনো সংবাদ না করেই গভীর রাত্রে তার বাড়িতে গিয়ে লোকজন দল বল দিয়ে তার গেট ভেঙে তাকে মারল। তার ওয়াইফের সাথে অশ্লীল ব্যবহার করলো, অসভ্য ভাষায় গালিগালাজ দিল, শিশুপুত্রকে ছুঁড়ে ফেলে দিল। বৃদ্ধ বাবা মা শারীরিকভাবে অসুস্থ, তাদের সাংঘাতিক অবস্থা। উনি জানালেন আমরা কি করবো, বললাম এফআইআর করো, আমাদের কপি পাঠাও। এফআইআর যখন নেওয়া হলো সেটা নিয়েও কাল বাহানা চললো, তারপর নিলেন এফআইআর। আমরা বাধ্য হলাম রাজ্যের তৎকালীন তিনি ভারপ্রাপ্ত ছিলেন ডিজি, তাকে ফোনে জানাতে, চিঠি লিখতে, তারপর ওনার সাথে ফোনে কথা হয়েছে। তারপর এসে বলছে যে যখন আলটিমেটলি এফআইআরটা নিল পুলিশ, তখন গিয়ে বলা হলো যে আমরা তো বুঝতে পারিনি, এরকম সেরকম, আমরা ক্ষমা চাইছি। মেসমশাই তো আমাদের বাবার মতো, মাসিমা আমাদের মার মতো। এখন ব্যাপারটা এখান থেকে আমরা হয়তো ভাববো যে কেন পিছিয়ে গেল ছেলেটি, এফআইআরটা কেন উইথড্র করলো, কিন্তু আমাদের
ওর প্র্যাকটিক্যাল প্রবলেমটা বুঝতে হবে। ওই ছেলেটিকে ওই ছোট্ট এলাকায় থাকতে হয়, যেখানে সকাল সন্ধ্যে বেরোলে ওই 50-60 জনের মুখ দেখা দেখি হবে। ত্রিপুরা রাজ্যটা আয়তন কতটুকু আমরা সবাইকে চিনি। এখন আমরা যে গ্যাবিং অফ প্রেস নিয়ে যেটা বলছি, গ্যাবিং অফ প্রেস তো আগেও হয়েছে, বহুবার হয়েছে। আমরা রাজ্যপালের কাছে গেছি, রাজ্যপাল বিভিন্নভাবে বিভিন্ন সময়ে যে সমস্ত মহামহিম ব্যক্তিরা সেই পদে ছিলেন ওনারা ব্যবস্থা দিয়েছেন, কিছু না কিছু করেছেন। কিন্তু এই ধরনের যে একটা সিচুয়েশন তৈরি হবে এবং এটা এতদিন এত মাস গড়াবে, সেটা কিন্তু আমরা নিজেরাও ভাবতে পারি। আমাদের এটা কাজ নয় যে এখানে এসে আমরা প্রচন্ড বিরক্ত হই। এই যে এই সময়টা হচ্ছে আমাদের কাজের সময়, এই কাজের সময় এসে আপনাদেরকে বিরক্ত করা, এক কথা বারবার বলে যাওয়া, তাতে আপনাদেরও সময় নষ্ট, আমাদেরও সময় নষ্ট। আমরা শুধু একটা কথাই বলতে চাইব, কেউ কারো কেনা গোলাম নয়। এই ছোট্ট রাজ্যে এতগুলি পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা আছে, এতগুলি বৈদ্যুতিক চ্যানেল আছে, কিছু কিছু ইউটিউবারও আছে। আমি খুব গর্ববোধ করি এটা বলতে যে আমি ত্রিপুরার মেয়ে, আমি ত্রিপুরায় জন্মেছি। তবে এখানে মানুষের সচেতনতাটা এতটাই বেশি যে ওনারা খবর চান, পড়তে চান, জানতে চান। এবং আমরা যদি উল্টোপাল্টা কোনো কিছু লিখি আমাদের রীতিমতো কানমলা দেয়। এখন আমরা কার কানমলা খাবো? সরকারের কানমলা খাবো না গণদেবতার কানমলা খাবো? আমাদের কাছে কোনো অপশন নেই, আমরা জনগণেরই কানমলাটা খাবো। যদি খেতেই হয় ওদের কানমলাটা খাবো, কারণ ওনারাই আমাদের সঠিক রাস্তায় পরিচালিত করে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকতে পারে, সেই ফ্রিডম অফ এক্সপ্রেশনটা কিন্তু আমাদেরও থাকতে পারে, আছেও। কিন্তু তারপরেও একটা কথা রয়েছে যে আমার ফ্রিডম ইজ নট আনলিমিটেড। আমার ফ্রিডমটা যদি আরেকজনের স্বাধীনতাকে খর্ব করে, তাহলে সেই স্বাধীনতাটাকে গ্রহণ করা যায় না। There has to be certain boundaries within which a person can speak or write or preach. আমরা উস্কানিমূলক কোনো কিছু বলতে চাই না, কোনো কিছু করতে চাই না। আপনারা আমার অগ্রজগতি সবাই যা বলেছেন, তারপর আমি এই ব্যাপারটা নিয়ে কিছু বলবো না। তবে আমার একটা ব্যাপারে একটু কথা বলার আছে। সম্ভবত আপনাদের মনে আছে, বেশ কয়েক বছর আগে বিশালগড়ের লক্ষ্মীবিল এলাকা, সম্ভবত দীপা নাগ বলে একটি মেয়েকে খাপ পঞ্চায়েতের মতো সিস্টেম করে she was stripped naked by women, আর ছেলেরা দাঁড়িয়ে ফটো তুলেছে, ফটো না ভিডিও করেছে এবং সেটা MMS করে ভাইরাল করেছে। তখন এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এত ছিল না। আমরা গেছিলাম ওই মহিলার খোঁজে, সারাদিন খুঁজে ওই মহিলাকে আমরা পাই। ইস্যুটা দাঁড়িয়ে গেল কমিউনাল, মুসলিম ভার্সেস হিন্দু। ভদ্রমহিলা হিন্দু, যারা অ্যাটাক করেছে তারা মুসলিম। ইস্যু কি? পরকীয়া। তাহলে কি এখানে মরাল পুলিশিং হবে?
কারোর পরকীয়া যদি থেকেও বা থাকে, go to the court, let the court decide. সেটা তো সংশ্লিষ্ট ফ্যামিলি ঠিক করবে। এরপর আপনি আসুন এই পুজোর আগ থেকে যা হয় চান্দুলের পর বাগারঘাটের যে ঘটনাটা ঘটলো, তার আগে ঘটেছে আপনার ধলাই জেলার একটি সম্ভবত ধলাই কিংবা উত্তর ত্রিপুরাতে একটি ঘটনা ঘটেছে, তারপর ঘটলো খোয়াইতে ঘটলো, আবার ঘটলো এই কিছুদিন আগে। তাহলে এই খাপ পঞ্চায়েত যে ব্যাপারটা, এই খাপ পঞ্চায়েতের ব্যাপারটা তো আমরা হিন্দি বলে হয়েছে বলে হয় বলে শুনে এসেছি এই যাবৎকাল। অনার কিলিং, এই ধরনের কাণ্ডকীর্তি করা, এনারা করে থাকে। আমাদের সরকার কি অদ্ভুতভাবে চুপ করে বসে আছে। গোমাতা গোমাতা করে দুনিয়া চিৎকার করে লাফিয়ে বেড়াচ্ছেন, কিন্তু এখানে যে মাতাদের শ্লীলতাহানি হচ্ছে সেটা কি এখন ভেবেও দেখছেন না? Very strange. I would like to question all you my friends. আমাদের দায়িত্ববোধটা কোথায় থাকে যখন এই ঘটনাগুলো ঘটে? আমরা কি পারি ওনার এই ভিকটিমদের সাথে যা হয়েছে সেগুলো ছাপার অক্ষরে প্রকাশ করতে? আমাদের পক্ষে সম্ভব সেটা করা? আমাদের এই যে অসহায়তা, এটা সুযোগটা যে কিভাবে নেওয়া হচ্ছে, এটা এর পরিণতিটা কিন্তু ভালো হবে না, কারোর জন্যই ভালো হবে, আমাদের জন্য না, ওনাদের জন্য না, আর যদি কেউ তৃতীয় পক্ষ থাকে তাদের জন্য। আমরা এসছি আরেকটা যেটা চেষ্টা করা হয়েছে, এটা আমি একটু বলতে চাইব। একটা চেষ্টা করা হয়েছে এটা বলতে যে বৈদ্যুতিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ওদের জন্য লাফাচ্ছে, নিজেদের জন্য লাফাচ্ছে, আমাদের জন্য কিছু বলছে না। দ্যাট ইজ নট ট্রু। We are all for the electronic media. আমাদের এখানে প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া কিংবা ইউটিউবার কিংবা ফেসবুকে যে পোস্ট করে, তাদের জন্য এই ফোরামটা। We are for everybody. এখানে কোনো ডিভিশন নেই। যে কেউ চান, প্লিজ you are free to join. Come, you are most welcome. আপনারা আসুন, আমরা চাই আপনারা আসুন। কারণ আপনারা থাকলে আমরাও থাকবো, আমরা থাকলে আপনারাও থাকবো। একটা পিসফুল কোএক্সিস্টেন্স হবে এখানে। আর একদিনে যখন এত বাইং সেলিং করতে পারেনি, আমার তো মনে হয় না আর কেউ পারবে বলে। হ্যাঁ, চাপ আসছে, ডেফিনেটলি আসছে, আমাদের উপর প্রচণ্ড চাপ আছে। সব অনেক বেশিরভাগ পত্রিকাই মালিকানাধীন পত্রিকা, দুটো আছে যারা মালিকানাধীন নন, তো আমাদের উপর তো বিভিন্ন রকম চাপ থাকে। তা সত্ত্বেও আমরা বলবো যে এখানে একটু, জানি না এটাকে প্লিজ সার্কাজম হিসেবে নেবেন না, ইট ইজ অল ইন গুড হিউমার। ব্যাপার হচ্ছে যে আমি সবসময় বিশ্বাস করি যে ক্রাইসিস ইজ অ্যান অপরচুনিটি। এই ক্রাইসিসটা যদি ক্রিয়েট না হতো, ওই ইতিহাস সাক্ষীর ব্যাপারটা যদি ক্রিয়েট না হতো, আজকে আমাদের এই যে সবাইকে আমরা দেখছি, গত 15 বছরে সবাই আমরা একসাথে বসেছি বলে আমার মনে হয়। তো he has given us an opportunity যেখানে আমরা একজনের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে পারছি। এবং এটা করতে গিয়ে আলটিমেটলি যেটা দেখা গেছে যে আমাদের ইনহাউস পলিসি যাই থাকুক, নিউজ পলিসি যাই থাকুক, বাট উই বিলিভ ইন আর্টিকেল 19, ফ্রিডম অফ এক্সপ্রেশন। আবারও বলছি, দ্যাট ফ্রিডম অফ এক্সপ্রেশন ইজ
বাউন্ড বাই সার্টেন লিমিটেশন, সেটা আমাদের ক্ষেত্রে যতটা প্রযোজ্য অন্যদের ক্ষেত্রেও ততটা প্রযোজ্য। আমি আগেও মাননীয় সুবল দে আমাকে উদ্দেশ্য করে কথাটা বলেছিলেন যে একমাত্র মহিলা সম্পাদিকা। আমি ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি খুব কৃতজ্ঞ যে উনি আমার জন্য এতটা ভাবছেন, কারণ উনি আমাকে প্রায় জন্মলগ্ন থেকে দেখেছেন, সুতরাং ওনার একটু স্নেহ আছে আমার উপর। কিন্তু তা বাদেও সেনাবাহিনীর একটা কথা আছে, সেটা হচ্ছে ব্রাদার্স ইন আর্মস। আমরা কিন্তু সবাই ব্রাদার্স ইন আর্মস। আমাদের কাছে একে সিরিজ নেই, আমাদের কাছে ওই একটা কলম আছে। আপনাদের কাছে ক্যামেরা আছে, কারোর কাছে মোবাইল আছে, কারোর কাছে মাইক আছে, দ্যাটস ইট। আমাদের চারটে হাতও নেই, দেখাবার দাঁতও আলাদা নয়, খাবার দাঁতও আলাদা নয়। তবে আমরা আমাদের লড়াই জারি রাখবো। আমাদের ছত্রভঙ্গ অত সহজে করা যাবে। আগামী 16ই ডিসেম্বর আমাদের কনভেনশন হবে। আমরা চাইছি যে মফস্বলের যারা সাংবাদিক আছেন তারাই সব থেকে বেশি আঘাতপ্রাপ্ত হন, তাদের উপরেই সব থেকে বেশি চাপ আসে। ওনারা আসুন, আপনারা সবাই আসুন, আপনারা আপনাদের বক্তব্য রাখুন, আমরা শুনবো। সেদিন আমরা বলবো না, সেদিন আমরা শুনবো, আপনাদের মতামত শুনবো। তারপর আপনাদের সাথে কথা বলে আমরা ঠিক করব আমাদের আগামী কর্মসূচি কি হবে। তবে যতদিন আমাদের এই দাবিগুলো মানা না হবে ততদিন আমরা কেউ পিঠ দেখাবো না। ধন্যবাদ, সবার সঙ্গে ভালো কাটবে। We are not crossing the limit. Regarding pension, আমরা সমস্ত স্তরের সাংবাদিকদের, ইভেন ব্লক স্তরে যারা কাজ করে সেই সমস্ত সাংবাদিকদের পেনশন আমরা দিই। কিন্তু পেনশন রুলসটা গত 2 বছর ধরে চেষ্টা করেও আমরা এটাকে সংশোধন করতে পারি। সরকারের উচিত অবিলম্বে পেনশন রুলটা সংশোধন করা এবং যারা পেনশনের দাবি করেছেন তাদের বিষয়গুলি বিবেচনা করা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বলতে হচ্ছে এইগুলির প্রতি কারোর নজর নেই। আজ আমাদের সতীর্থ যারা সরকারের খুব আস্থাভাজন, আর তাদের কোনো আছে না, নড়াচড়া আছে না আছে সরকারের কোনো। আমরা ইমিডিয়েট এই বিষয়টা সমস্যাটার সমাধান চাই, যাতে এই রাজ্যের সমস্ত স্তরের সাংবাদিকরা নির্দিষ্ট সময় পর পেনশন পেতে পারে। এই পেনশনের টাকা কারো ব্যক্তিগত টাকা নয়, আমাদের জনগণের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। এর নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। যারা করছেন তারা খুব ভুল করছেন। সাংবাদিকবৃন্দ এবং আমার অপূর্ব সম্পাদক, আপনারা বিস্তারিত শুনেছেন। আমরা প্রথম সিদ্ধান্ত নিয়েছিলাম যে 20শে ডিসেম্বর আমরা আমাদের রাজ্যভিত্তিক কনফারেন্সটা করব, কিন্তু মফস্বলের সাংবাদিকরা বলছেন 20 তারিখে তাদের পক্ষে আসা একটু অসুবিধা হবে। সেই জন্য আমরা এটা রিভিউ করলাম। রিভিউ করে আমরা ঠিক করলাম যে আগামী 16 ডিসেম্বর আমরা আগরতলা প্রেস ক্লাবে সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই কনফারেন্সটা করব এবং আমরা আশা করছি সাধারণ থেকে ধর্মনগর সব জায়গা থেকে সাংবাদিকরা আসবেন এবং এই কনফারেন্সে পার্টিসিপেট করবেন। এখন কথা হচ্ছে আমাদের কেন আমরা এই কনভেনশনটা করলাম বা অতীতে আমরা কেন সারা রাজ্যব্যাপী প্রচার করলাম, আমরা গেলাম মফস্বলে যারা সাংবাদিক আছেন তাদের সঙ্গে কথাবার্তা বললাম। মূলত 11 সেপ্টেম্বর, আজ প্রায় 3 মাস হয়ে গেল, মুখ্যমন্ত্রী সাবরুমের একটা জনসভায় উনি সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে উনি ক্ষমা করবেন না, উনি জনগণ ক্ষমা করলেও উনি ক্ষমা করবেন না সাংবাদিকদেরকে। কথা হচ্ছে যে আমরা কি এমন আপত্তিকর কাজ করলাম, কি এমন পাপ কাজ করলাম, কি এমন ঘটনা ঘটালাম যে উনি আমাদেরকে ক্ষমা করবেন না।
সেটা খুবই জানার বিষয়, আমরা জানতে চাই। 1 নম্বর। 2 নম্বর হয়েছে আমরা চাইব উনি এই আপত্তিকর মন্তব্যটা উনি প্রত্যাহার করেনি, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে একটা সার্কুলার, মাঝামাঝি সার্কুলার বেরিয়েছে এই গভর্নমেন্টের আমলে, আমরা অনেকগুলি প্রতিহত করেছি, অনেকগুলি ক্যাপ্টেন অ্যাগেন্স্ট রেখেছে এবং অনেকগুলি এখন পর্যন্ত উনি প্রত্যাহার করেন। এটা গভর্নমেন্ট, আমি বেশ কবছর ধরে সাংবাদিকতা করি, বেশ কয়েকজন মুখ্যমন্ত্রীকে দেখেছি, কিন্তু কোনো মুখ্যমন্ত্রী এইভাবে বলতে পারেন সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে, এবং সারা রাজ্য ওনার বলার পরে সারা রাজ্য জুড়ে যে সাংবাদিকদের উপর আক্রমণ হচ্ছে, আপনারা শুনেছেন, বলেছেন অনেকেই, যে একটি ক্ষেত্রেও এই যে আক্রমণকারী বা দুষ্কৃতকারী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়, লঘু ধারায় তাদেরকে ডেকে এনে থানা থেকে আবার বেল দেওয়া হয়, জামিন দেওয়া হয়। তো আমরা বলছি যে মুখ্যমন্ত্রী বা সরকারের কাজটা করুন, আমরা সাংবাদিকতা করি, আমরা পত্রিকা লেখালেখা করি, আমরা পত্রিকাতে ছাপাই, আমরা আমাদের কাজটা করতে, আপনারা কাজটা করুন, আমরা কাজটা করি। সেখানে হুমকি দেওয়ার কোনো ব্যাপার নেই, হুমকি দিয়ে কাজ হবে না কোনো জায়গায়। হুমকিতে আজকের দিনে কেউ মাথা নত করে না। আর আমাদের মধ্যে কিছু সাংবাদিক আছেন, আমাদের মধ্যে যিনি সানিধ্যবাবু বলেছেন কুন্তি হাতি, মানে পালা হাতি দিয়ে বন্য হাতিকে ধরা, এগুলো পালা হাতি। আবার খুব কম করে বললে, সোজা বাংলায় বললে যে বাংলাদেশের যুদ্ধের সময় কিছু সম্প্রদায় তৈরি হয়েছিল, রাজাকার, আমাদের মধ্যে কিছু রাজাকার তৈরি হয়েছে। আমি আই রিকোয়েস্ট অল অফ দেম, ওরা যেন চিন্তা করে কোন দিকে যাচ্ছে, ভুল কোথায় যাচ্ছে। ওরা সাংবাদিকদের বিরুদ্ধে কাজ করছে। ওরা হয়তো আজকে কিছুটা খুশি হবে, আজকে কিছুটা ওদের অর্থনৈতিক লাভবান হবে অর্থনৈতিকভাবে, কিন্তু অচিরে আমরা জানি বাংলাদেশে যারা রাজাকার হিসেবে কাজ করেছেন তাদের পরিণতি কী হয়েছে, এবং এখন আগামী দিনে তাদের পরিণতি কী হবে। আই রিকোয়েস্ট অল অফ দেম, প্লিজ আপনারা বোঝার চেষ্টা করেন, এবং সেগুলি যেই পথে আপনারা আছেন সেই পথ পরিত্যাগ করে আমরা সবাই মিলেমিশে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যকে তুলে নেওয়ার জন্য, উদ্য করে নেওয়ার জন্য আমরা সবাই মিলে ওনার উপরে চাপ সৃষ্টি আমরা করব। থ্যাংক ইউ। বন্ধু সাংবাদিকরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এতক্ষণ ধরে আমরা লম্বা প্রেসকনফারেন্স করেছি। আমি শুধু একটা বিষয়ে একটু আপনাদের দৃষ্টি করি, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে যারা প্রয়াত প্রবাদকবি সাংবাদিক, যাদের আমরা আমাদের কাছে যারা করতেও তাদের ছবি ছাপিয়ে আমরা মানে একটা বার্তা দেবার চেষ্টা হচ্ছে যে তারা সবাই কর্তার মজা ছিল। কিন্তু যে কথাটা আমাদের সব আলোচকরা বলেছে, আপনাদেরও এটা জানতে হবে, যারা জানেন না জানতে হবে, যারা জানেন তারা নিশ্চয়ই মনে পড়বে। ত্রিপুরা রাজ্যে এই নির্ভীক সাংবাদিকতার একটা ঐতিহ্য রয়েছে, এটা দীর্ঘ লালিত। অনেক রকমের এই যে 1995 সালে যেটা আপনারা বললেন, 1989 সালে মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছিল সাংবাদিকরা মহাকর্তন ঘুরতে গেলে আগে পারমিশন নিতে হবে। ক্যাবিনেট ডিসিশন যখন জানাচ্ছেন, আমি এবং সুদীপ ভৌমিক তখন এখানে ছিলেন, দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলাম যে আমরা এটা মানি না, আমরা বেরিয়ে যাচ্ছি। তখন সুধীরবাবু সঙ্গে সঙ্গে বললেন যে এইটা আমি কেটে দিচ্ছি সিদ্ধান্ত। হ্যাঁ, বাংলার বসে। তো এই ধরনের প্রতিবাদ কিন্তু বরাবর হয়েছে, কোথাও কিন্তু প্রতিবাদ ছাড়া যায়নি। এটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের সাংবাদিকদের মেরুদণ্ডটা শক্ত হয়েছে। দেখুন, আমরা কোনো সরকার ফেলি না, এটা আমাদের কাজ। আমরা কোনো সরকার বানাই না। হ্যাঁ, আমাদের কাজ থেকে সরকার হয়ে যায়, আমাদের কাজের থেকে সুবিধা নিয়ে সরকার তৈরি হয়ে যায়, এবং
সেটা অন্য ব্যাপার। আমরা কোনো সরকার বানাই না, ফেলি না, এটা আমাদের কাজ। আমরা সরকারের সঙ্গে সুসম্পর্ক চাই। আমরা চাই যারা সরকারে রয়েছে তারা যদি একটা স্তম্ভ হয়ে থাকেন, জনগণের ভোটে নির্বাচিত, তাহলে আরেকটা স্তম্ভ, এখন আবার শুনছি তৃতীয় হয়ে গেছি আমরা, কিন্তু আসলে আমরা শুনেছি আমরা চতুর্থ স্তম্ভ। যাই হোক, চতুর্থ স্তম্ভ যদি আমরা হয়ে থাকি, তাহলে আমাদের কাজটা আমাদের করতে দিতে হবে, এবং সেটা আমরা ব্যাকবোন নিয়েই করি। আমরা চোখ হবো না, চোখের মতন মানে ক্ষমতার তলা থেকে চেয়ারের নিচে ফোন লাগিয়ে সেখান থেকে রক্ত চুষবো না, সেখান থেকে আমার মুনাফা উঠবে না, ব্যক্তিগত মুনাফা উঠবো না। আমরা আমাদের পেশাগত যে মেরুদণ্ড রয়েছে, স্বাধীনতা রয়েছে, সেটা আমরা রক্ষা করব। আমরা সব আলোচনাতে ত্রিপুরা রাজ্যের কথা বারবার এসেছি। আমার সতীর্থ সান্নিধ্যে প্রায় যথোচিতভাবে পরিস্থিতিটা ব্যাখ্যা করেছে। আমরা যদি আরো একটু যাই, শিক্ষকরা রাস্তায় বসেছেন শুধু নয়, দিল্লিতে লক্ষ লক্ষ কৃষক রাস্তায় বসে আছেন এই শীতের মধ্যে, এবং আমরা কৃষকদের কাছ থেকে শিখছি। একজন বলেছেন যে কৃষক যদি হয় আবার ইংরেজি জানে বলতে হবে। একজন জিবির একটা প্রশ্ন করেছে, ইংরেজিতে কথা বলছে, তাকে চ্যালেঞ্জ করে কৃষকের ছেলেরা বলছে যে আমি বিলের থেকে ডিগ্রি নিয়ে এসেছি, কিন্তু আমি ট্রাক্টর চালাই, হ্যাঁ, আমি সব ভাষায় কথা বলতে পারি। তার মানে কি কৃষকরা, তোমরা কি আমাদের মূর্খ মনে করেছ? আমরা মূর্খ বলে চাষবাস করি, এই তোমাদের দৃষ্টিভঙ্গি। ওরা চ্যালেঞ্জ করে সব মিডিয়ার সঙ্গে কথা বলছেন, আপনারা লক্ষ্য করেছেন। আমি সবাইকে বলছি যে এটা কেউ শিখিয়ে দেয়নি। সাধারণ কৃষক, বৃদ্ধ, রৌলচর্ম, হ্যাঁ, খোঁচা খোঁচা দাড়ি, উনি বলছেন আপনার সঙ্গে কথা বলবো না, আপনি গদি মিডিয়া। আমি প্রতিদিন আমাদের কৃষক আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন, আমাদের স্বার্থের বিরুদ্ধে কথা বলছেন, কর্পোরেটের স্বার্থে কথা বলছেন, আপনার সঙ্গে কথা বলবো, তাড়িয়ে দিচ্ছে। গদি মিডিয়া যদি দিল্লিতে তৈরি করা যায়, ত্রিপুরায় তো তৈরি করা যাবে সহজ। ওখানে যদি কোটি টাকা দিতে হয়, এখানে 1 লাখ টাকা দিতে হয়। গদি মিডিয়া তৈরি হয়ে গেছে, যেটা বারবার বলছিলেন। যাই হোক, তারা তাদের ভাগ্য নিজেরা নির্বাচন করেছেন, এতে আমাদের কোনো দায়িত্ব নেই। যারা ভেবেছেন যে আমরা বিশ্বাসঘাতকতার রাস্তায় থাকবো, হ্যাঁ, তারা বিশ্বাসঘাতকতার রাস্তায় থাকুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যে কথাটা বলেছেন, আমরা চাই সবাই আপনারা রিথিং করুন, ভাবুন যে আপনারা কি করছেন। ভবিষ্যৎ কিন্তু আপনাদের ক্ষমা করবে না, এটা কিন্তু ঘটনা। আর যে কথাটা বলতে চাইছি, ভূপেন দত্ত ভূমিকের, কমলারঞ্জন দলাপাত্র বা বীরেশ চক্রবর্তী বা প্রমোদ ভট্ট, এদের নাম না নেওয়াটাই ভালো। এরা কিন্তু কর্তা ভোজা সাংবাদিকতা করেন, এরা কিন্তু শাসকের চেয়ারকে তেল মর্তন করে সাংবাদিকতা করেননি। অনিরুদ্ধ রায় ছিলেন এই রাজ্যে, বা ধরুন জিতেন পাল ছিলেন। এই সাংবাদিকরা কিন্তু বরাবর একটা ভূপেন দত্ত ভূমিক, ভূপেন দাকে আমরা একসঙ্গে মানে পুরোনো, মানে আমরা গভীরভাবে, উনি অনেক বড় কিন্তু শ্রদ্ধা করতাম। মতের তফাৎ আছে, লেখালেখিতে তফাৎ আছে, আমার শোনার তফাৎ অনেক আছে, কিন্তু নিয়মিত আমরা খবর রাখতাম, শরীর কেমন আছে, কি আছে, শ্রদ্ধা করতাম। কেন? এই লোকটা একটা মেরুদণ্ড ছিল, একটা মানে শক্ত একটা মেরুদণ্ড ছিল, যেটা উনি ঠিক করবেন ভালো মনে করেছেন। তার অনেক ভাষা, তার সম্পাদকীয় অনেক মানে অসংলগ্ন শব্দ সম্পর্কে আমার তীব্র আপত্তি ছিল। আমি জানিও যে আমি নিজের ভাষা শিখছি, হ্যাঁ, কিন্তু তার মেরুদণ্ডকে শ্রদ্ধা করতাম। এই মেরুদণ্ডের আমরা উঠতে পারি। আজকে যে সাংবাদিক এখানে একটি ক্যামেরা নিয়ে ছুটছেন, যে সাংবাদিক একটি মোবাইল নিয়ে আপনারা কাজ করছেন, আপনারা মনে রাখবেন, আমরা আমাদের পূর্বসূরি যারা ছিলেন তারা সবাই প্রতিবাদী সাংবাদিক ছিলেন এবং মেরুদণ্ড খাড়া করেই তারা কাজ করেছেন। ভবিষ্যতে আমরা এই ধারা অব্যাহত রাখবো, মাথা নত আমরা করব।
যদি মনে করে থাকেন নতুন সংস্কৃতি ত্রিপুরায় চালু করবেন, এসে কোথাও থেকে এসে ত্রিপুরা রাজ্যের নতুন আইডিওলজি চালু করবেন যে প্রধানত করে পায়ের তলায় রেখে দিয়ে আমরা চালাবো ত্রিপুরা রাজ্যটাকে, এটা আমরা হতে দেবো না। মানুষ এটা হতে দেবে না, এবং মানুষের প্রতিনিধি হিসেবে আমরা এটা হতে দেবো না। গণতন্ত্র থাকবে ত্রিপুরায়, গণতন্ত্র রক্ষা করবো, ভবিষ্যৎ তার প্রমাণ দেবে। 16ই ডিসেম্বর সবাই আসুন, সবাই মিলে আমরা এই কনভেনশনকে সফল করি। এটা শুধুমাত্র ইগোর লড়াই নয়। কেউ মনে করবেন না যে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন বলে, আমার এতদিন তুলছেন না বলে, প্রত্যাহার করছেন না বলে আমাদের ইগোকে লেগে গেছে। নট দ্যাট, এটা শুধুমাত্র ইগোর লড়াই নয়, আমাদের ইগোর কারণ ইগোর লড়াই নয়। সিরিয়াস ডেঞ্জার। ত্রিপুরা রাজ্যে সংবাদপত্র, সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া সবাই আন্ডার থ্রেট। সিরিয়াস একটা জায়গায় আমরা এক জায়গায় আসতে বাধ্য হয়েছি। বিভিন্ন মত পথের লোক আমরা একটা জায়গায় অ্যাসেম্বল করেছি বলে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট। সুতরাং এই যে গজের জন্য যে কারণে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, সেই গজকে আমরা এগিয়ে নিয়ে যাব সামনের দিকে। 16ই ডিসেম্বর সেই দিনটা আসছে। 16ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস। হ্যাঁ, আশা করি সেই কনভেনশন থেকে আগামী দিনের বিজয় পার্ব আমরা ঘোষণা